নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটার বিষয়বস্তু আমার থাম্বনেইলেই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, কারণ দুটো বড় জয়ের খবর, তৃণমূলকে পরাস্ত করার খবর, সাধারণ মানুষের যে রায়, সেই রায়টা কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরব এবং রাজনৈতিক বিশ্লেষক শ্যামল কুমার মিত্র, তার বক্তব্য আপনাদেরকে আমি শোনাব। প্রথমে বলে রাখি যে এই বিষয়ে ঢোকার আগে যে আজকে আরেকটা কারণে বিশেষ দিন, সেটা হচ্ছে যে আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং এই খসড়া ভোটার তালিকায় এটা পরিষ্কার শুনে রাখুন, নির্বাচন কমিশনের থেকে আমরা যে খবরটা, দুটো খবর পেয়েছি। একটা খবর হচ্ছে বাদ যাচ্ছে 58,20,898 জনের নাম, এবং আরেকটা আমরা খবর পেয়েছি নির্বাচন কমিশন সূত্রে, বিশ্বস্ত সূত্রেই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এই এক মাস ধরে যে হিয়ারিং হবে তাতে 1,67,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকবে। এবং আপনাদের কাছে আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে 31,74,000 যা ভোটার, যাদের নাম অলরেডি এনরোল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছু খবর বা কিছু ম্যাপিংয়ে প্রবলেম পেয়েছে। কেন্দ্রীয় নির্বাচনী কমিশন তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এআই সহ, এবং সেটা রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিচেক করতে পাঠিয়েছে। অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা বেরোনোর আগে প্রায় 2 কোটি মানুষ এই আপনার হিয়ারিংয়ের আওতায় আসবেন, নাম রিচেকের ব্যাপারে আসবেন। সুতরাং সেদিকে আমরা তাকিয়ে থাকব, সেই ব্যাপার নিয়ে খবর পেলেই আপনাদের কাছে খবর দেব। আমি এবারে আসি আজকের যে আরেকটি খবর আপনাদের দেবো বলেছি, সেটা হচ্ছে যে উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশনের স্বরূপনগরের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা, যেখানে এতদিন ধরে ওই মাদ্রাসা কমিটিটা তৃণমূল পরিচালিত কমিটি দখল করে রেখেছিল গায়ের জোরে, সেখানে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে 6টি আসনের মধ্যে 6টাতেই সংযুক্ত মোর্চা অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং আইএসএফের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। ব্যবধান অনেক বেশি জয়ের। এবং এর মধ্যে দিয়ে নিচুতলার মানুষ, তারা যে আগামী দিনে সংযুক্ত মোর্চার একটা রূপ দেখতে চায়, অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং আপনার আইএসএফের যে জোট দেখতে চায়, এটা কিন্তু নেতৃত্বের কাছে একটা বার্তা পাঠানো। এখন নেতৃত্বকে এটা নিয়ে ভাবতে হবে। এই নিয়ে শ্যামল মিত্র কী বলেছেন সেটা শোনাবো। তার আগে আর একটা জয়ের খবর দিয়ে রাখি, সেটা হলো যে কলকাতা হাইকোর্টের যত কর্মচারী আছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, কেউ কোঅর্ডিনেশন কমিটি, কেউ স্টিয়ারিং কমিটি, কেউ কর্মচারী পরিষদ, কেউ নবপর্যায়, বিভিন্ন সংগঠনে বিভক্ত ছিল। কিন্তু সেখানে যে কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভের নির্বাচন হয়েছে গত রবিবার, এবং এই নির্বাচনে সমস্ত কর্মচারীরা তারা ভোট দিয়েছেন। সেখানে মোট 44টা আসন ছিল। এই 44টা আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 20টা, কিন্তু সংযুক্ত মোর্চা বা অন্যান্য সংগঠন মিলিয়ে তারা আসন জিতেছে 24টা। অর্থাৎ এই অনিয়ম বেনিয়ম করা, সমবায়ের টাকা লুট করার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে। মজার ব্যাপার হলো যে তৃণমূলকে হারিয়ে যে সংযুক্ত মোর্চা যারা জিতেছে, তারা একটা কর্মচারীদের নতুন সংগঠন তৈরি করেছে। সেখানে সব সংগঠনের লোক আছে, সমস্ত দলের কর্মচারী সংগঠনের লোক আছে। তারা নাম দিয়েছে কর্মচারী ঐক্য পরিষদ। তারা জিতেছে। তারা 44টা আসনের মধ্যে 3টি আসনে প্রার্থী তারা দিতে পারেনি, মানে দিতে দেওয়া হয়নি। বহু প্রতিকূলতা সত্ত্বেও তারা 41টা আসনে প্রার্থী দিয়ে 24টাতে জয়লাভ করেছে, এবং তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছিল 44টা আসনেই, এবং তার মধ্যে তারা মাত্র 20টা আসন জিতেছে। তৃণমূলের জয়ের ব্যবধান অনেক কম, আর যারা বিরোধী তৃণমূলকে পরাজিত করেছে সেই প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক বেশি। আসুন আমি কথা না বাড়িয়ে আজকে আপনাদের যার বক্তব্যের মধ্যে দিয়ে এই
বার্তাটা যাতে নেতৃত্বের কাছে পৌঁছয় তার জন্য আমি শোনাবো। সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক এবং কর্মচারী আন্দোলনের নেতা, যিনি ডিএ মামলার মূল মামলাকারী, শ্যামল কুমার মিত্র, তিনি কি বলছেন এবারে তার কথা শুনুন। তার কথা শুনতে শুনতেই আমাদের আজকের ভিডিও শেষ হবে। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি, এরা দুজনই তো বেশ 2014 থেকে বিজেপি কেন্দ্রে আছে এবং পশ্চিমবাংলায় 2011 থেকে তৃণমূল আছে। মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই দুটো সরকারই জনবিরোধী। এবং আপনি অন্য বিষয়, বড় বড় বিষয়ের কথা বাদ দিন, আপনি যদি 2014 সালে জিনিসপত্রের যে দাম দেখেন আর আজকে যে দাম দেখেন, আকাশ পাতাল পার্থক্য। প্রশাসন বলুন, আইন শৃঙ্খলা বলুন, মানুষের নিরাপত্তা বলুন, সাংবাদিকদের স্বাধীনতা বলুন, যে কোনো বিষয়, শিল্পায়ন বলুন, কর্মসংস্থান বলুন, দুটো সরকারই চূড়ান্তভাবে ব্যর্থ। যার ফলে মানুষের একটা স্বাভাবিক ক্ষোভ এই দুটো সরকারের বিরুদ্ধে কিন্তু আছে। এবার পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এমন একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে যে তৃণমূল কংগ্রেসের থেকে খারাপ কিছু হতে পারে এই রকম তার মানুষ মনে করছে না। এখন এই প্রবণতা থেকে গত কয়েকটি নির্বাচনে যে প্রতিষ্ঠান বিরোধী যে ভোট, অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির বাক্সে বিরাট করে পড়েছিল। কিন্তু মুশকিল হচ্ছে যে বিজেপির নেতৃত্ব হয়তো ভাবছেন যে এটা ধর্মের নিরিখে হিন্দু ধর্মের মানুষরা একদম ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বাক্সে ভোট দিয়েছে। ব্যাপারটা এইরকম কিন্তু আদৌ নয়। আপনি যদি খেয়াল করেন যে যখন 18টা সিট দিলীপ বাবুর আমলে লোকসভা সিট বিজেপি জিতলো, সেই ভোটে কিন্তু সংখ্যালঘুদের বিরাট সমর্থন কিন্তু বিজেপি পেয়েছে। যে কারণে দেখবেন ওই নির্বাচনে কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূল প্রচুর হারিয়েছে। অর্থাৎ মানুষ ভোট দিয়েছিল যে তৃণমূল সরকারের বিরুদ্ধে অত্যাচার, অবিচার, দুর্নীতি এবং সর্বোপরি সর্বক্ষেত্রে যে দখলের রাজনীতি, এইটার বিরুদ্ধে মানুষ কিন্তু ভোট দিয়েছিল বিজেপিকে, ধর্মের ভিত্তিতে নয়। আর একটা আশাতে ভোট দিয়েছিল যে আদালত বিভিন্ন তৃণমূল সরকার এবং দলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মানে মুড়ি মুড়কির মতো সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশ দিচ্ছে। মানুষের একটা প্রবল প্রত্যাশা ছিল যে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, তার অধীনেই তো ইডি, সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় সংস্থা, তারা এই তৃণমূল সরকারের যে মানে ব্যাপক দুর্নীতি তার উপযুক্ত তদন্ত করে, যেহেতু আদালত তদন্ত করে যারা প্রকৃত দোষী অপরাধী তাদেরকে জেলে পূর্বে শাস্তি দেবে। এখন বিশেষত যখন হেমন্ত সোরেন, কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যান সিবিআই এর হাতে, তখন মানুষের একটা প্রত্যাশা জন্মেছিল। কিন্তু এখন সেই প্রত্যাশাটা মানুষ আর নেই। মানুষ বুঝে গেছে যে কেন্দ্রে বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেস বা দল এবং তার সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষত মুখ্যমন্ত্রীর পরিবার বিপদে পড়েন এমন কোনো কাজ সেই সরকার করবে না। এটা অতি বড় বিজেপি সমর্থক বুঝে গেছে। বলে স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠান বিরোধী ভোটটা, তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির বাক্সে পড়েছিল, তার একটা বড় অংশ কিন্তু আর বিজেপিকে ভোট দেওয়ার মতো উপযুক্ত বলে মনে করছে না। এই জায়গায় দাঁড়িয়ে বাম, কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো রয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন নির্ভর জোট করে তুলতে পারত, তাহলে কিন্তু মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করত। এবং এই যে দুটো নির্বাচনের কথা আপনি বললেন, যদিও দুটো সীমিত ক্ষেত্রে নির্বাচন, কিন্তু দেখুন দু ক্ষেত্রেই দল মত নির্বিশেষে এতে কিন্তু মাদ্রাসা নির্বাচনে আপনি দেখুন ব্যাপক জয়, এবং সেখানে কিন্তু বাম, কংগ্রেস, আইএসএফ জোট মিলে, আবার হাইকোর্টের যে নির্বাচনের কথাটা আপনি বললেন সমবায়, সেটাও কিন্তু আপনি দেখুন কর্মচারীরা একেবারে দল মত নির্বিশেষে একসঙ্গে মানে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু এই নির্বাচনটা লড়েছে। অর্থাৎ এইটা একদম স্বতঃসিদ্ধ যে বাম, কংগ্রেস বা আইএসএফ তাদের মানে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন নির্ভর জোট হিসেবে মানুষের কাছে পৌঁছলে মানুষের আশীর্বাদ তারা পেতে পারে।
হুম, কারণ পশ্চিমবাংলায় ওই ধর্ম নিয়ে চেষ্টা হচ্ছে। হুম, সমস্ত মিডিয়া আজকে তৃণমূল বিজেপি একটা বায়ানারি দেখানোর চেষ্টা করছে, হুম, অন্য দলের কর্মসূচি মানে সেগুলো তাদের, এই যে ধরুন সিপিএম আজকে বাংলা ভাষাও যাত্রা করছে হুম, গত কয়েকদিন ধরে হুম, বিপুল জমায়েত, আমি হুম, কয়েকটা জমায়েত আমি দেখেছি, হুম, আমি সেখানে নিজে হাজির থেকে আমি দেখেছি বিপুল মানুষ। হুম, কিন্তু কোথায় আপনি দেখছেন মিডিয়াতে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন? না, বা এই কিছুদিন আগে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা করলেন, বা তারপরে যে ভোট চোর গদি চোর যাত্রা করলেন, তাতে যে বিপুল জনসমাগম, হুম, এটা সেটা কিন্তু মিডিয়া প্রচার হয়। মিডিয়াতে সেইভাবে আসেনি। না, অর্থাৎ মিডিয়া কিন্তু তৃণমূল বিজেপি বায়নারির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। হুম, যার ফলে মানুষ যতদিন না এই দেখতে দেখতে, মানুষের তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মানুষ যেন মনে করছে যে বোধহয় যুদ্ধক্ষেত্রে ওই তৃণমূল আর বিজেপি আছে, আর কেউ নেই। হুম, হুম, এখন সেই জায়গায় যদি এই তিনটে শক্তি, বাম, কংগ্রেস এবং আইএসএফ, হুম, যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের এখনো খানিকটা দেরি আছে, হুম, যদি একেবারে মানে আসন সমঝোতা করে বিভিন্ন জায়গায় কারা কোথায় কে দাঁড়াবে তা নির্দিষ্ট করে দিয়ে যদি একেবারে বিধানসভা ভিত্তিক যৌথ আন্দোলন শুরু করে, হুম, তাহলে কিন্তু মানুষের আস্থাটা পেতে পারে।